বাংলাদেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, দেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার বর্তমান পরিস্থিতি, কিছু সংস্কার চিন্তা, সেইটার ব্যাপারেই কথা বলার অঙ্গনের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। বৈষম্য এবং অবহেলার একটি প্রকৃষ্ট উদাহরণ হলো বাংলাদেশের বৃত্তিমূলক এবং কারিগরি শিক্ষা ব্যবস্থা। দুঃখের পরিতাপের বিষয় হলো যে অভ্যুত্থান উত্তর সরকার আসার পরেও এই শিক্ষার এই ধারাটির প্রতি যে পক্ষপাত দুষ্ট আচরণ এবং এখানে যে সমন্বয় এবং উদ্যোগের অভাব, তা আমাদের খুবই পীড়িত করে এবং সেই পীড়াকে আপনাদের কাছে পৌঁছানো এবং নীতি প্রণেতাদের কাছে জোরে সোরে নেওয়ার জন্যই আজকে এই আয়োজন। এই বৃত্তিমূলক শিক্ষার যে পরিস্থিতি বর্তমানে, আপনারা জানেন যে ছাত্ররা এপ্রিলের প্রথম থেকে আন্দোলন সংগ্রামে আছেন এবং সরকারের পক্ষ থেকে একটি কমিটি গঠন করার কথা বলা হয়েছে, যার প্রতিবেদন এখনো আমরা দেখি নাই, কিন্তু ছাত্রদের পক্ষ থেকে তারা পুনরায় আন্দোলনে গেছেন এবং দেখেছি যে গতকাল ওনারা শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন। হ্যাঁ, আজকে থেকে চলছে। সেহেতু ছাত্র সম্পর্কিত পরিস্থিতি নিরসন হওয়ার চেয়ে আরো বেশি গুরুতর হচ্ছে বলে আমরা লক্ষ্য করছি। ছাত্রদের পক্ষ থেকে যেই 6 দফা দাবি দেওয়া হয়েছে, আমরা সেটা যথেষ্ট যত্ন সহকারে অধ্যয়ন করার চেষ্টা করেছি এবং তার কোনো কোনো দাবির সাথে আমরা নিঃসন্দেহে সহমর্মিতা বোধ করি, কিন্তু যেটা আমরা বলতে চাই সেটা হলো যে এই দাবিগুলো দেওয়া হয়েছে, এগুলো হলো নিরসনটা হলো রোগের উপসর্গ নিরসনের মতো। মূল রোগ এখনো কিন্তু এই 6 দফা দাবির ভিতরে সম্পূর্ণভাবে প্রকাশ পায়নি। সেহেতু এই খাতের যে মূল সমস্যা, সেটার প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্যই আজ আপনাদেরকে ডেকেছি। এটা ডাকার একটা বড় কারণ হলো যে এই বিষয়গুলোকে কেন্দ্র করে এবং এরকম একটি পরিস্থিতির সম্ভাবনা আশঙ্কা আছে দেখে গত 1 বছর ধরে আমরা বাংলাদেশে কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষার বর্তমান পরিস্থিতি, এর সমস্যা এবং এর কাঠামোগত সংস্কারের পদ্ধতিটা কি হতে পারে তার উপর সুদীর্ঘ গবেষণা আমরা করেছি এবং সেই গবেষণা ফলাফল আপনাদের কাছে আছে। দেখবেন 3টি নীতি মানে পরামর্শ আমরা যেগুলি তৈরি করেছিলাম, বিশেষ করে ঢাকার বাইরে আমরা 3 জায়গাতে এই সামাজিক দায়বদ্ধতার দৃষ্টিভঙ্গি থেকে এই তৃণমূল পর্যায়ে এইটার পরিস্থিতি কি তা আমরা অবলোকন করেছি এবং মূল্যায়ন করেছি। তার ফলাফল আপনাদের হাতে আছে। আপনারা জানেন যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে একবার শিক্ষা পাঠ্যক্রম নিয়ে একটি কমিটি গঠন করেছিল, পরবর্তীতে সেটার কাজ আর খুব বেশি আগায়নি এটা, এবং প্রাক্তন শিক্ষা উপদেষ্টা বলেছিলেন যে একটি ভবিষ্যৎমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়নের ব্যাপারে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। এবং সবশেষে বর্তমানে যিনি শিক্ষা উপদেষ্টা আছেন, তিনি 2 দিন আগে বলেছেন যে বৃত্তিমূলক কারিগরি শিক্ষাকে মূলধারাতে একত্রিত করতে হবে। এই 3টি উদ্যোগ বর্তমান সরকারের পক্ষ থেকে বা বক্তব্য উৎসাহব্যঞ্জক হলেও পরিতাপের জায়গা হলো এই বক্তব্যগুলো কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ দ্বারা দৃঢ় করা হয়নি এবং তারই ফলশ্রুতিতে আমার তরুণ সমাজ, ছাত্ররা অধৈর্য হয়ে সম্ভবত রাস্তায় এসেছে এবং এইটার সমাধানের পথও
এই মুহূর্তে যে সামগ্রিকতার বিচারে করা হচ্ছে, এটা আমাদের কাছে মনে হচ্ছে না, এবং সেই জন্যই আজকের এই আলোচনাটা আপনাদের সামনে নিয়ে আসছি। এই আলোচনাটা নিয়ে আসার একটা বড় কারণ হলো, প্রথম, গত 2023-24-এ আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে তৎকালীন সরকারের যে উন্নয়নের বয়ান ছিল, তার ভিতরে যে ফাঁকফোকর ছিল, সেগুলোকে আমরা নির্ণয় করার চেষ্টা করেছি। এবং আমরা দেখেছেন, আমাদের একটি পুস্তিকা আছে, সমান্তরাল বাস্তবতা, উন্নয়নের যে আলেখ্য তার সমান্তরাল বাস্তবতায় স্থানীয় পর্যায়ে আমরা বিভিন্ন আলোচনাকে সামনে নিয়ে এসেছি। এবং সেই আলোচনা থেকে যদি 1 নম্বর বিষয় যদি কিছু বের হয়ে থাকে, সেটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় আর্থসামাজিক রাজনৈতিক শক্তির দুর্বলতার জায়গা হলো মানসম্পন্ন শিক্ষার অভাব। মানসম্পন্ন শিক্ষার অভাবই হলো বাংলাদেশের আগামী দিনের যে সমস্যা, তার গোড়ায় নিহিত। আমরা মানসম্পন্ন শিক্ষার কথাটা যখন বলেছি, তার ভিতরে কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষার গুরুত্বটা আরো বড় করে সেই সময় এসেছে। এই আলোচনাটা আরো এসেছে এই কারণে যে এই কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষার ভিতরে সমাজের যে স্তরের মানুষগুলো আসে, তারা তুলনামূলকভাবে নিম্ন আয়ের গ্রামীণ জনসংখ্যা থেকে, জনগোষ্ঠী থেকে আসে, এবং অনেক ক্ষেত্রেই তারা সামাজিকভাবে অনেক ধরনের বৈষম্যের শিকার। এবং সেই জন্য এই জায়গাটা আমরা নাগরিক প্ল্যাটফর্মের পক্ষ থেকে কাউকে যে পিছিয়ে রাখা যাবে না, যেই কথাটা আমরা বলি, লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউকে পিছিয়ে রাখা যাবে না, সেহেতু সেই বাণীটির সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ বাংলাদেশের শিক্ষা এখন বৈষম্য বৃদ্ধির একটা মূল হাতিয়ারে পরিণত হয়েছে, এবং সেই মূল হাতিয়ারে পরিণত হওয়ার একটা বড় কারণ হলো যে কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষাকে যথোপযুক্ত সম্মান এবং যোগ্যতা সহকারে আমরা শিক্ষা ব্যবস্থার ভিতরে স্থাপন করতে পারি নাই। এবং আমাদের যদি এসডিজি বাস্তবায়ন করতে হয়, বৈশ্বিক উন্নয়ন কর্মসূচি দিতে হয় কার্যকরভাবে, তাহলে কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করতে হবে। দ্বিতীয়ত, বাংলাদেশ খুব দ্রুতই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হতে যাচ্ছে, এবং স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরোলে অর্থনৈতিক উত্তরণের যে কর্মসূচির কথা আমরা বলি, অর্থাৎ সেখানে অর্থনীতিকে বহুধাকরণ করা এবং শ্রম এবং পুঁজির উৎপাদনশীলতা বৃদ্ধির করার কথা বলি, সেই উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য এবং অর্থনৈতিক বহুধাকরণের জন্য আপনার কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষা নিয়ামক ভূমিকা পালন করতে পারে। সেহেতু এইটাও একটা বড় বিষয় হিসেবে দেখা দিয়েছে। সাম্প্রতিককালে ট্রাম্প মহোদয়, আমেরিকার প্রেসিডেন্ট, শুল্ক আরোপের যেই বৈষম্যমূলক আচরণ করছেন, তাতে পুনরায় আমাদের দেশের অভ্যন্তরীণ অর্থনীতিকে জোরদার করা, রপ্তানিকে ধাক্কা খেলে অর্থনীতির অভ্যন্তরীণ অর্থনীতিকে, অভ্যন্তরীণ চাহিদাকে জোরদার করার যে প্রয়োজনীয়তা দেখা দেবে, যে কাঠামোগত উত্তরণের প্রয়োজনীয়তা আরো বেশি জোরদার করার প্রয়োজন করবে, সেখানেও কিন্তু এই কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষার কর্মীদের ভূমিকা আরো অনেক বেশি। সেহেতু আমাদের বুঝতে হবে, এটা শুধু মানে খুবই ক্ষুদ্রভাবে কতিপয় ছাত্রের আন্দোলন হিসেবে দেখবেন না। আমরা দেখি বাংলাদেশের ভবিষ্যৎ উত্তরণের কারিগরদের যে আমরা কি ধরনের ভাবে অবহেলা করছি, এবং এটার ব্যাপারে আমাদের যে মনোযোগের অভাব। এবং আমি বলেছি, আমি এটার ভিতরে শুধু অবহেলা দেখি না, পক্ষপাত দুষ্টতা দেখি, আমি এটার ভিতরে বৈষম্য দেখি, আমি এটার ভিতরে নীতি অবহেলা দেখি। এই অবহেলা, বৈষম্য, আপনি যদি পক্ষপাত দুষ্টতা যদি আমরা তুল করতে না পারি, তাহলে কিন্তু এই সম্ভাবনার জায়গা আমাদের আগামী দিনে পরিপূরণ হবে না। দুঃখের বিষয় হলো, এই গোষ্ঠীটি, এই শিক্ষার এই অঙ্গনটি অন্যান্য জায়গার তুলনায় আমাদের সামাজিক মনোযোগের কেন্দ্রবিন্দু থাকে না। আমি দুঃখের সাথে, পরিতাপের সাথে বলি, সংবাদ মাধ্যমও কিন্তু এটাকে যথোপযুক্তভাবে এটাকে সামনে নিয়ে আসে না। এই জন্যই আজকে এই আলোচনা। এখন যে প্রশ্নটা আসবে আমাদের কাছে প্রথম, সেটা হলো যে এইরকম একটি পরিস্থিতিকে বৃহত্তর শিক্ষার প্রেক্ষাপটে আমাদের স্থাপন করতে হবে। আপনারা জানেন, আমি যে বলেছি,
বিগত সময়কালে শিক্ষা, মানসম্পন্ন শিক্ষার অভাব এবং সাধারণভাবে শিক্ষার ক্ষেত্রে অবহেলা খুবই প্রকৃষ্টভাবে আমরা লক্ষ্য করেছি। তার একটা বড় উদাহরণ হলো বাজেটে শিক্ষা খাতে বরাদ্দের বিষয়টি। আপনারা জানেন যে বাজেটে শিক্ষা খাতে বড়জোর 1.7%, আমি 2023-24 সংখ্যা বলছি, 1.7% বেশি, খুব বেশি বরাদ্দ আমরা এখানে পাইনি, যেখানে 6-7% হওয়াটা প্রয়োজন বলে আমরা মনে করি। সেই 1.7% কিন্তু কার্যকরভাবে বাস্তবায়ন হয়নি, সেটার মাত্র 1.4% বাস্তবায়ন হয়েছে। অর্থাৎ আপনি যা দিয়েছেন তাও ঠিকমতো খরচ করেননি, এবং যেটা খরচ করেছেন তাও আপনার দালান কোঠা নির্মাণের জন্যই বেশি গেছে। সেটা সেই অর্থে শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক এবং শিক্ষার্থীদের আপনার মানসম্পন্ন শিক্ষার ক্ষেত্রে অতখানি যায়নি। কিন্তু তার চেয়েও বড় কথা হলো, এই যে 1.4% দেওয়া হয়েছে, তার মাত্র 4.4% হলো কারিগরি এবং শিক্ষার জন্য দেওয়া হয়েছে। অর্থাৎ দেখুন, এটার যে প্রান্তিক অবস্থান, এটার সামগ্রিকভাবে আপনার সরকারি আয় ব্যয় কাঠামোর ভিতরেও কিন্তু এটা পরিষ্কারভাবে এসেছে। অর্থাৎ ওই 1.4%-এর 4.4% যে আপনি দিয়েছেন, কত শতাংশ হয় হিসাব করে বের করেন এটার ভিতরে জিডিপির, সেইটাতে আবার আপনি দালান কোঠাই বানিয়েছেন বেশি, সেই অর্থে শিক্ষার মান উন্নয়নের জন্য এবং হয়নি। আর ওই টাকা দিয়ে আপনি পরিচালন ব্যয় নির্বাহ করেছেন বেশি, কিন্তু ওখানে ছাত্র আনার জন্য যে অন্যান্য বিষয় থাকে সেগুলি আমরা লক্ষ্য করিনি। এখন যেটা আপনারা হয়তো জানেন যে এই বেসরকারি, এখানে বেসরকারি এবং সরকারি প্রতিষ্ঠান আছে এই বৃত্তিমূলক এবং কারিগরি প্রতিষ্ঠানের জন্য। আমাদের হিসাবে হলো যে এখন 482টি পলিটেকনিক আছে, আপনার 154টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে, 51টি ভোকেশনাল ইনস্টিটিউট আছে এবং 336টি টেকনিক্যাল স্কুল ও কলেজ আছে, অনেকগুলো প্রতিষ্ঠান। এর মোট ছাত্র সংখ্যা আপনার প্রায়, যদি দেখি আমরা, প্রায় 4 লক্ষর মতো, 4,20,000-এর মতো ছাত্রের কথা আমরা বলছি। 4,20,000-এর মতো ছাত্র এখানে আছে এবং একই সাথে 12,000-এর মতো শিক্ষক এখানে আছে। কিন্তু লক্ষ্য রাখবেন, এটা কিন্তু যত ছাত্র ছাত্রী কারিগরি শিক্ষাতে আছে তার মাত্র 25% কিন্তু সরকারি প্রতিষ্ঠানে আছে, 75%ই কিন্তু পড়াশোনা করছে বেসরকারি প্রতিষ্ঠান, যাদের উপরে আপনার নজরদারি করা, তার মানসম্পন্ন শিক্ষা কতখানি নিশ্চিত হচ্ছে, সেখানে শিক্ষক, তাদের অবকাঠামোর সুযোগ সুবিধা কি, এবং পরবর্তীতে তাদের চাকরি বাকরির পরিস্থিতি কিন্তু একেবারেই নীতি দৃষ্টিকোণের বাইরে থেকে যাচ্ছে। সেহেতু আমরা যাদের নিয়ে আলাপ করছি, প্রায় 18 লক্ষ ছাত্র নিয়ে আমরা আলোচনা করছি। 18 লক্ষের বেশি ছাত্র এই কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষার ভিতরে আছে। আর এখানে আপনার প্রায় 55,000-এর বেশি শিক্ষক এখানে আছে। এই 55,000-এর বেশি শিক্ষক এবং 18 লক্ষের বেশি ছাত্র, এর 75%ই কিন্তু বেসরকারি খাতে আছে। আজকে যারা আন্দোলন করছেন তারা কিন্তু সবাই সরকারি প্রতিষ্ঠানের মূলত ছাত্রছাত্রী, আর যারা আছে তাদের কিন্তু আমরা বিবেচনার ভিতরেই এখনো রাখি নাই এটার ভিতরে। তাহলে এই যে পরিস্থিতিটা হলো, যে পরিস্থিতিতে এই ধারাবাহিকভাবে অবহেলা, পক্ষপাত দুষ্টতা এবং একই রকমভাবে আমি বলবো যে এক ধরনের বৈষম্যের শিকার এই খাতটা, এইটাকে আমরা আশা করেছিলাম যে নতুন যে সরকার আসলো, যুব অভ্যুত্থানের ফলে যে সরকার আসলো, তারা সবচেয়ে বেশি এটার প্রতি মনোযোগী হবেন এবং সংবেদনশীল হবেন। অথচ বিভিন্ন উপদেষ্টাদের কথা ইত্যাদির ভিত্তিতে ওনারা যেইভাবে আশ্বস্ত করেছেন সেইভাবে কার্যত ওনারা পদক্ষেপ দেখাননি। এমনকি আপনাদের বলি, আপনাদের চিঠিটা আমরা দিয়েছি, গত 23শে মার্চ
বর্তমান শিক্ষা উপদেষ্টা নতুন দায়িত্ব নেওয়ার পরে তার সাথে ব্যক্তিগতভাবে আমরা দেখা করে এই খাতকে সংস্কারের পদ্ধতিতে এগোনোর জন্য আমরা একটা প্রস্তাবও দিয়ে এসেছিলাম। এইটার কি টার্মস অফ রেফারেন্স হতে পারে সেটাও বলেছি, এবং কেন করা দরকার সেটাও বলেছি। এটার আক্ষেপের জায়গাটা আরো বেশি এই জন্য যে বর্তমান সরকার যেই শ্বেতপত্র প্রণয়ন কমিটি করেছিল, এবং সেখানে আমার নেতৃত্ব দেওয়ার সুযোগ হয়েছে, প্রফেসর মুস্তাফিজ সেখানে যুক্ত ছিলেন, আমার এখানে যে আমার সিপিডির কলিগসরা আছেন তারা এটার সাথে গবেষণা বিশ্লেষণের সাথে যুক্ত ছিলেন। সেইখানেও আমরা খুব পরিষ্কারভাবে এই খাতের যে সমস্যা সেগুলি তুলে ধরেছিলাম। ওইখানে আপনারা দেখবেন আপনাদের কাছে আমাদের শ্বেতপত্রে শ্রমবাজারের আলোচনার প্রেক্ষিতে যে এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলি আপনাদের সাথেও এখানে দিয়েছি। আপনারা জানেন যে ইতিমধ্যে শ্বেতপত্র বাস্তবায়নের ক্ষেত্রে ধীরগতি বলি, অচলাবস্থা বলতে চাই না, ধীরগতি বা অচলাবস্থা আছে। সেইটার আক্ষেপের একটা বড় জায়গা হলো যে শিক্ষা খাতে এই সংস্কারমূলক পদক্ষেপগুলো কোনো গতি লাভ করলো না, এবং এই যে গতি লাভ করলো না এইটার একটা বড় কারণ হলো যেই আর্থসামাজিক এবং রাজনৈতিক বাস্তবতায় আমরা বিরাজ করি সেখানে এই খাতটি, আবারও আমি বলছি, পক্ষপাতদুষ্টতা, বৈষম্য, অবহেলা শিকার হিসেবে রয়ে গেছে। আমাদের সমাজে যে বৈষম্য এবং অবহেলা আছে তার প্রকাশ আমরা শ্বেতপত্র প্রণয়ন কমিটি উত্তর পরিস্থিতিতেও ঠিক একই রকমভাবে অব্যাহত থাকা লক্ষ্য করছি। আরও লক্ষ্য করেছি যে এটা শুধু শ্বেতপত্র প্রণয়ন কমিটি না, সরকারের পক্ষ থেকে যে টাস্কফোর্স গঠন করা হয়েছিল, সরকারের পক্ষ থেকে যে টাস্কফোর্সের পক্ষ থেকে মানে আগামী দিনে যে পদক্ষেপ করার যে সুপারিশগুলো এসেছিল তার ভিতরেও কিন্তু এই বিষয়টিকে গুরুত্ব সহকারে আনা হয়েছিল। আমরা লক্ষ্য করেছি সেই টাস্কফোর্সেরও যে সমস্ত সুপারিশগুলো ছিল সেগুলো কার্যকরভাবে এই মুহূর্তে গতি লাভ করেনি, এবং সেটাও আরেকটা আক্ষেপের জায়গা আর কি। সেহেতু আমরা যেটা বলছি, সরকারি বর্তমান যুব অভ্যুত্থান উত্তর সরকার যেই পদক্ষেপগুলো, যেই নিজেদের তৈরি নীতিমালারও কার্যকর করার ক্ষেত্রে কোনো ধরনের উদ্যম উচ্ছ্বাস প্রদর্শন করছেন না, সেটা আরও বেশি আমাদের মনোপীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং এইরকম একটি বিস্ফোরণমুখ পরিস্থিতি যেখানে আমাদের ছাত্রদের মধ্যে আছে, তখনও যে আমরা যে গুরুত্ব নিয়ে এটাতে একটা প্রতিক্রিয়া দেখাবো, পদক্ষেপ নেব সংস্কারের জন্য, আমূল সংস্কারের জন্য, আধুনিকায়নের জন্য যে পদক্ষেপ নেব, সেটাও কিন্তু আমরা সেইভাবে লক্ষ্য করছি না। এখন বিষয় উঠবে, আমি খুব সংক্ষেপে আপনাদের বলি, খুব বড়ভাবে বলার দরকার নাই। আপনারা আমাদের কতগুলি দলিল আপনাদের হাতে আমি দিয়েছি। একটা হলো আমাদের টাস্কফোর্স রিপোর্টের আমরা কি বলেছিলাম, আমরা একই সাথে আমরা শ্বেতপত্রে কি বলেছি, শ্বেতপত্রে কি বলেছি, টাস্কফোর্স রিপোর্টে কি আছে, ওগুলি আপনাদের দিয়েছি। আমাদের যে এর আগে সিপিডিতে আমরা যে গবেষণা করেছি সেই গবেষণার ফলাফলও আপনাদের হাতে আছে। আমি শুধু সংক্ষেপে আর দু একটি কথা বলে এখানে শেষ করব, কারণ লম্বা আলোচনার প্রয়োজন করবে না। একটা বড় বিষয় যেটা হয়েছে সেটা হলো যে এই পুরো খাতটার যে উন্নয়নটি বৃহত্তর বাংলাদেশের উন্নয়ন চাহিদার কাঠামোর ভিতরে স্থাপন করা হয়নি। অর্থাৎ এই রকম একটি বৃত্তিমূলক পেশা বিভিন্ন উন্নততর দেশে কিভাবে ভূমিকা রাখে এইটার সম্বন্ধেও কিন্তু সম্পূর্ণ অনুধাবন আসেনি। আমাদের যে সমস্ত শিক্ষা কমিশন এর আগে কাজ করেছে বা আগামীতে করবে, তারা যে আগে যেমন হয়নি, কিন্তু আগামীতে হবে কিনা এটার ব্যাপারেও আমরা নিশ্চিত না। সেহেতু আপনার সামগ্রিক উন্নয়ন কাঠামোর ভিতরে এটাকে স্থাপন করতে হবে। আমরা যদি উন্নয়নশীল দেশ বা উন্নতি করেছে এমন দেশগুলো দেখি, আপনি যদি কোরিয়া, জাপান থেকে আরম্ভ করে মার্কিন যুক্তরাষ্ট্র, এমনকি ঘরের পাশের ভারত বা মেক্সিকো বা ব্রাজিল ইত্যাদি দেশ দেখেন, তাহলে দেখবেন যে কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষার দক্ষ মানব সম্পদ এদের পরিবর্তনের ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা পালন করেছে। এইটা আমার দেশে এখনো উপলব্ধির ভিতরে ঢোকে নাই। দ্বিতীয়ত, এই ধরনের কারিগরি জ্ঞান সম্পন্ন মানব সম্পদ আমাদের মূলত যেটা থাকে, আমরা ইংরেজিতে বলি স্টেম, অর্থাৎ সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স, অর্থাৎ বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল
এবং গণিতবিদ্যায় পারদর্শী মানুষ যদি না থাকে, তাহলে আধুনিক যুগে আপনি কোনোভাবেই উৎপাদনশীলতা পরিস্থিতিতে যেতে পারবেন না, কাঠামোগত রূপান্তর করতে পারবেন না, শিল্প বিকাশ, সেবা খাতের বিকাশ হবে না। এবং বিশেষ করে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, চতুর্থ শিল্প বিপ্লব আসছে, তখন এই ধরনের কারিগরি গুণসম্পন্ন আমাদের মানুষ তৈরি করার গুরুত্বটাও এখনো সেইভাবে আসছে না। আরেকটি বলি, সেটা হলো যে এই সমস্ত যেই মানব সম্পদ আসে, তাদের শ্রমের বাজারে চাহিদার সাথে সঙ্গতিপূর্ণভাবে আপনার পাঠ্যক্রম নির্বাচন করা, পাঠ্যক্রমের উন্নতি করা, আধুনিকায়ন করা, এই দিকে যথেষ্ট পরিমাণে মনোযোগ নাই। অর্থাৎ আমরা যে কারিকুলামের কথা বলি, সরকার একবার কারিকুলাম করতে গিয়ে পিছু হটে গেছে, কিন্তু এই এলাকাতে ওইটার ভিতরে অনেক সংবেদনশীল বা বিস্ফোরক বিষয় থাকতে পারে, কারণ আমরা এখন বিভিন্ন মানবিক মূল্যবোধের বিতর্কের ভিতরে ঢুকে গেছি, আমরা লক্ষ্য করছি। তো সেইটার ভিতরে না থাকলেও এইখানে কিন্তু আমাদের সুযোগ ছিল কারিগরি এখানে মানসম্পন্ন একটি শিক্ষা কার্যক্রম, পাঠ্যক্রম তৈরি করার, সেটাও কিন্তু সেই হতে হলো না। উপরন্তু যেই পাঠ্যক্রমটা হলো বা আছে, সেটার সাথে বাজারের যে চাহিদা, অর্থাৎ যে ধরনের শিল্প শ্রমিক এখন প্রয়োজন করে, সেই শিল্প শ্রমিকের চাহিদার সাথে সঙ্গতিপূর্ণভাবে সৃষ্টি করা হলো না। জাতীয়ভাবেও হলো না, স্থানীয়ভাবেও হলো না। তৃণমূল পর্যায়ের লোক যে সমস্ত এলাকাতে যে ধরনের বৃত্তিমূলক শিক্ষার চাহিদা আছে, সেগুলোকেও দেওয়া হলো না, এবং আন্তর্জাতিকভাবেও হলো না বা জাতীয়ভাবেও হলো না। উপরন্তু আমাদের প্রবাসী শ্রমিকদের ক্ষেত্রে যারা যাচ্ছেন, তাদেরও তো এই ধরনের শিক্ষার মানসম্পন্ন শিক্ষা সম্পন্ন হলে পরে তাদের মাথাপিছু আয় বাড়ত, এবং তারা আরো সেই দক্ষ শ্রমিক পর্যায়ে যাওয়ার ক্ষেত্রে আয়ও, তাদের ব্যক্তিগত আয় ভোগ ইত্যাদি বাড়তে পারত। প্রবাসী শ্রমিকের দৃষ্টিভঙ্গি থেকেও কিন্তু এই জায়গাতে আমরা মনোযোগ দিতে পারিনি। উপরন্তু যেই সমস্ত শিক্ষক দিয়ে আমরা করছি, সেই শিক্ষকদের কিন্তু তারাও কিন্তু এই আধুনিক শিক্ষায় প্রচলন করার ক্ষেত্রে বা আধুনিক শিক্ষা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু তারাও কিন্তু প্রস্তুত না। সেহেতু আমার শুধু যে পাঠ্যসূচির ব্যাপার তা না, আমার একই সাথে শিক্ষক মণ্ডলী যারা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু আধুনিকায়ন, তাদেরও প্রশিক্ষিত করা বা নতুন শিক্ষক নিয়ে আসা, প্রয়োজনে পুরনোদের বাদ দেওয়া, এইটারও কোনো পদক্ষেপ আমরা দেখি না। আপনারা যে দেখবেন আপনারা যদি বৃত্তিমূলক শিক্ষা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানে যান, তাহলে আপনারা লক্ষ্য করবেন যে সমস্ত যন্ত্রপাতি দিয়ে করানো হয় এবং যে সমস্ত বৃত্তির কথা বলা হয় তাদের, এগুলি এখন বাজারে কোনো চাহিদা নাই, এবং ওই সমস্ত যন্ত্রপাতিরও কিন্তু আধুনিকায়ন হয়নি। সেহেতু বিল্ডিং তৈরি হয়েছে, কিন্তু আধুনিক যন্ত্রপাতি, আধুনিক কারিকুলাম, আধুনিক শিক্ষক কিন্তু নাই। সেহেতু এইটা একটা বড় ঘাটতির জায়গায় পরিণত হয়েছে বলে আমরা দেখেছি। আরও আসি, অন্যান্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই সমস্ত ক্ষেত্রে আসার জন্য বিভিন্ন ভাতা বা বৃত্তি দেওয়ার ব্যবস্থা আছে। আমরা লক্ষ্য করেছি কোনো জায়গাতে আছে, কোনো জায়গাতে নাই, এবং কেউ কেউ পেশাদার বৃত্তিধারী হয়ে গেছে। অর্থাৎ সে ওই 100 টাকা দিনে পাওয়ার জন্য একের পর এক প্রশিক্ষণে ঢুকছে, কিন্তু তার কোনো সেই অর্থে কর্মসংস্থান সৃষ্টি হয়নি। অর্থাৎ আপনি যে বৃত্তিগুলো তৈরি করছেন তার কোনো বাজারে চাহিদা নেই, আবার একই রকমভাবে বৃত্তি যেটা দেওয়া হচ্ছে, বৃত্তিমূলক শিক্ষাতে যেই আপনার ভাতা দিয়ে রাখা হচ্ছে, সেটাও মানে অনেক সময় দুর্নীতিমুক্তভাবে সঠিক ব্যক্তিদের কাছে পৌঁছানোর ক্ষেত্রেও ঘাটতি রয়ে গেছে। আমরা লক্ষ্য করেছি, আমরা এগুলি আমি যা বলছি আপনাকে সবই আমাদের গবেষণার ফলাফলের ভিতরে আছে, এবং একই রকমভাবে আমরা লক্ষ্য করেছি যে এখানে নারীদের অংশগ্রহণের ক্ষেত্রেও পক্ষপাত দুষ্টতা আছে, এবং নারীরা সেই অর্থে এখানে যুক্ত হতে কম পারছেন, এবং একই রকমভাবে সমাজে যারা তুলনামূলকভাবে দরিদ্র জনগোষ্ঠী আছে, তারাও এটার যোগাযোগের ভিতরে থাকে না, কারণ এটার প্রচারও সেই অর্থে কিন্তু জাতীয়ভাবে সেইভাবে হয় না। বিভিন্ন জায়গাতে আপনারা যান, মহকুমা শহরগুলোতে বা জেলা শহরগুলোকে, এমনকি উপজেলাতে, এই স্কুলগুলো, বিদ্যালয়গুলো অথবা ইনস্টিটিউটগুলো সম্বন্ধে প্রচারও কিন্তু খুবই দুর্বল এইটার ভিতরে দেখা যাচ্ছে। এবং স্থানীয় সরকার যে এটার উপর দেখভাল করবে, স্থানীয় সরকার সেই অর্থে না থাকা, দুর্বল হওয়া,
এবং দুর্নীতিগ্রস্ত হওয়ার ফলে এই জায়গাগুলো কিন্তু স্থানীয় সরকারের পক্ষ থেকেও যেটা দেখার কথা ছিল সেটার ক্ষেত্রেও কিন্তু মনোযোগ সেইভাবে পাচ্ছে না। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয়েছে অন্য জায়গাতে। বড় সমস্যা হয়েছে আমরা সামাজিক দৃষ্টিকোণ থেকে এদের অনেক নিচু চোখে দেখি। এদের নিচু চোখে দেখি, আমরা দেখি এদের মিস্ত্রি বানানোর একটা প্রতিষ্ঠান হিসেবে আমরা দেখি, কারিগর বানানোর একটা প্রতিষ্ঠান হিসেবে দেখি, সামাজিক স্বীকৃতি হিসেবে আমরা দেখি না। আজকেও এই যে আলোচনাটা করছি এটা আপনাদের কাছে একটা অপ্রচলিত আলোচনা হবে। ব্যাংক লুট, টাকা পাচার, বিদ্যুৎ ঘাটতি, এই সমস্ত তুলনায় এই আধা প্রশিক্ষণ প্রাপ্ত নিম্ন আয়ের পরিবারের ছেলে মেয়েগুলো কিভাবে বাংলাদেশের আধুনিক কারিগর গড়ে উঠবে এই বিষয়টি আমাদের কারুর মনে সেইভাবে কিন্তু আকর্ষণ সৃষ্টি করে না। এই যে মনোভাব, এই মনোভাবটি গুরুত্বপূর্ণ। মুস্তাফিজের মনে আছে, এটা বোধহয় আমাদের পঞ্চগড়ে ছিলাম। পঞ্চগড়ে আমরা যখন এই ছাত্রদের নিয়ে এসে আলোচনা করছি, ওই একটা বাচ্চা ছেলে বলছিল আমরা যে বৃত্তিমূলক শিক্ষা নেই, অন্যেরা আমাদের ঘেন্না করে, মানে নিচু চোখে এত ভাবে দেখে। এই যে সমাজের শ্রেণী বৈষম্যর কথা আমরা বলি, তার প্রকৃষ্ট উদাহরণ হলো আমরা কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষার প্রতি কি মনোভাব পোষণ করি। একটা আরেকজনকেও জিজ্ঞেস করেছিলাম যে না, আপনাদের টেলিভিশনে তো এত নায়ক হয়, কোনোদিন কি কারিগরি বৃত্তিমূলক শিক্ষাপ্রাপ্ত কাউকে কি নায়ক হিসেবে দেখেছেন? বলে না, ওখানে তো ব্যাংকের এক্সিকিউটিভরাই নায়ক হয়, ওখানে তো তারা কেউ কোনোদিন নায়ক হতে পারে না। সমাজের দৃষ্টিতে তারা যে আসলে কারিগর বা নায়ক সেটাও কিন্তু আমরা সামাজিকভাবে সেই রকমভাবে নেই না। একদিন গেছিলাম কি বলে সাভারে, আপনার কি বলে এই কৃষি উৎপাদন দেখার জন্য কি হয়। দেখি যে চারা গাছ উৎপাদন করছে একজন, অনেক ইত্যাদি, এবং খুবই আয় তার ভালো, মাসে লাখ টাকা নাকি আয়। তো আমি বললাম যে এটার ফলে আপনার আয়টা এত ভালো হলো, না হয় তাহলে আমরা কারিগরি শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষার সঠিক মূল্যায়ন করতে ব্যর্থ হব, এবং এটা একটি আমার হারানোর সুযোগ হিসেবে আমরা সেই হিসেবে দেখব। সেহেতু আরো আমি বিস্তারিতভাবে আপনাদের বলতে পারি, এটার ভিতরে আপনারা দেখবেন আমাদের ইয়েগুলো যে রিকমেন্ডেশনগুলো আছে, সেটা হলো জেলা পর্যায়ে কিভাবে আমরা এই স্কুলগুলোকে নিয়ে যেতে পারি, পাঠ্যক্রম, শিক্ষাদান পদ্ধতি, অবকাঠামোকে আমরা কিভাবে উন্নতি করব, কর্মসংস্থানের সহায়তার সাথে কিভাবে হবে। এবং সেই জন্য আমরা বলছি, এটা ইংরেজিতে আমরা বলি না, আমরা ইকোনমিক্সে যে সাপ্লাই সাইড আর ডিম্যান্ড সাইড, অর্থাৎ আপনি যে শুধু অবকাঠামো বাড়াবেন এবং কি ছাত্রও ভর্তি করলেন, কিন্তু আপনি চাহিদার দিক থেকে মনস্তাত্ত্বিক পরিবর্তন যদি বাজারে যদি আমরা না করতে পারি, তাহলে কিন্তু এইটাকে দুটো ব্যাটে বলে হবে না আর বলে আমাদের কাছে মনে হয়। এই মুহূর্তে দেশে যা চলছে, এইটি সময় এই পরিবর্তন আনার জন্য, এবং বৈষম্য বিরোধী সরকার যদি আমার সত্যি থাকে, শিক্ষা খাতের সবচেয়ে বড় বৈষম্যের জায়গা যদি আমার চিহ্নিত করতে হয়, তাহলে আমার কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে যে বৈষম্য হচ্ছে সেটাকে নিরসন করতে হবে। এইটার জন্য কেন ছেলে মেয়েদের রাস্তায় দাঁড়িয়ে শাটডাউন করতে হবে, এইটা আমি অনুধাবনের ভিতরে আমার আসে না। ওদের যে দাবি দেওয়া আছে সেগুলোর ভিতরেও যে উপসর্গের কথা বলা আছে, সেগুলোকে অতিক্রম করে আমরা কেন এই সমস্যার মূলে যেতে পারবো না এবং এই সরকারের পক্ষ থেকে পদক্ষেপ হবে না, সেটি মনোপীড়া এবং আক্ষেপের সবচেয়ে বড় জায়গা আজকের সকালে আপনাদের জন্য। আমি এখানেই শেষ করি, আর বড় লম্বা করলাম না। অন্যান্য ডিটেলস এখানে আছে।